সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। ওনাদের রেস্ট করতে বলে আবার রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। রূপা আর শিফা চৈতিকে ঘিরে ধরল। দুইজনের মাঝখানে বসে জিজ্ঞেস করলো, চৈতি আমাদের ননদেই কি দিয়েছে বললে না তো? কিছু দেয়নি ভাবি। চৈতির উত্তর শুনে শিফা বলে উঠল, তাহলে হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে? ভালো মা। তোমার শাশুড়ি? তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। রূপা আর কথা বাড়ালো না। তবে এটা ভেবে খারাপ লেগেছে যে তার একমাত্র ননদকে তার ননদাই কোনো উপহার দেয়নি। প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন এবং চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো, চেষ্টা করছে তো ওরা। চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসবো। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন। পড়ালেখার খরচ লাগলে আমি দিব। সিসি, এটা কি কথা বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হওয়ার পর থেকে ও আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না? এটা কেমন কথা হলো? সর্দার সাহেব এবং রেদওয়ান চৌধুরীর কথার মাঝে কথা বলে উঠল প্রহন। ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল সে। কথাগুলো কানে আসতে কিছু বলার প্রয়োজন বোধ করলো সে। পিচ্চির, সরি চৈতির সব কিছুর রেসপন্সিবিলিটি আমার। আমি যেহেতু তার হাজব্যান্ড, সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া, ইচ্ছে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব, কর্তব্য আমার। সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রহন বলল, বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়েই চিন্তা করবেন না, আমি আছি তো। প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুক ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি আদরের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন। বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে ছিল। চেনা সে ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে। আহা, এ যে এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারত না প্রহন। ভাগ্যিস এসেছিল, সে এত চঞ্চল এই পিসি বুঝতেই পারেনি। চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখল, চঞ্চলা হরিণী। সূর্যমামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেল, আকাশ রক্তলাল। পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে। সাজবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই ধরিত্রী জুড়ে নিশীথিনীর গাঢ় অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছোটাছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতোই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ের জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন, কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, সেই খেয়াল কি আছে? আহ জুনাইদা, আমার মেয়ের অত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইয়া কইও। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। শিফা পেঁয়াজ কুচি করছে। 2 দিন ধরে রূপার শরীরটা ঠিক মতো ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে।
রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল, ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্চিকে একটু ডেকে দিবেন ভাবি। রূপা মুচকি এসে জবাব দিল, আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না। আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি। আমি চৈতিকে ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে। প্রহন চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। বাগানের ভেতর খুঁজতে লাগলো, কোথাও পেল না চৈতিকে। বাগানে চৈতিকে না পেয়ে রূপা ভাবলো ছাদে আছে। পরক্ষণে মনে হলো প্রহন ছাদ থেকে নেমে এসে চৈতিকে ডেকে দিতে বলেছে। ছাদে থাকলে তো প্রহন ডেকে দিতে বলতো না, তাহলে মেয়েটা কোথায় গেল? একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। রূপা জলদি করে বাড়ির ভেতর চলে গেল। রান্নাঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, চৈতি কি কোথাও খুঁজে পাচ্ছি না মা। রূপার কথা শুনে ঘাবড়ে গেলেন জুনাইদা। বুকের মাঝে ধক করে উঠল। হাতের কাজ রেখে তিনি সর্দার সাহেবের রুমে ছুটে গেলেন। সহধর্মিণীকে এমন ছুটে আসতে দেখে বসা থেকে উঠে সর্দার সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি? বাগানে ছাদে খুঁজে দেখেছো ভালো করে? গাছের ওপর উঠে বসে নেই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু কোথাও চৈতিকে খুঁজে পায়নি। বাগানে ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের। মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে রইলেন। জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। আজ যদি মেয়েটা নিজে থেকে লুকিয়ে থাকে, খুঁজে পেলে ঠাটি এক চর খাবে আমার হাতে, মনে মনে কথাগুলো বললেন জুনাইদা। বেশ কিছুক্ষণ খোঁজার পর চৈতির দেখা মিলল না। এত সময় পরও চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বাড়ি ফাঁকা, কেউ নেই। ভুরু কুঁচকে গেল প্রহনের। হঠাৎ করে সবাই গেল কোথায়? বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু, আমাকে গাছের ওপর থেকে নামাও। আচমকা চৈতির গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতি যে গাছে ঝুলে আছে, সে গাছের মগ ডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্ছি, এত উপরে উঠছো কেন? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকালো। সর্দার সাহেবের বুকের ওপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহন নিচে থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এইসব ট্রেনিং তার নেওয়া হয়েছে। প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটা নিচে নেমে আসে। ভয়ে যান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করেই ফেলেছে আর জীবনে এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি। পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লে মরে যাব আমি, আমাকে ধরো। চৈতির কথায় সবাই বুঝে ওঠার আগে ধাপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সর্দার সাহেব ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে দেখে আল্লাহ দেখে দিয়ে উঠল চৈতি। গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ে অশান্ত মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদুরে গলায় বললেন, কিচ্ছু হয়নি আম্মা, কাঁদে না। চৈতি বাবার মুখের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, কেটে গেছে। চৈতির কথা শুনে প্রহন হাত ধরে দেখতে লাগলো। সত্যি হাতের কোনোই ছিলে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। বেশ হয়েছে, বানরের মতো আরো গাছে গাছে লাফা। যা, নামলি কেন? গাছের ডালেই রাত থেকে যেতি, শয়তান মেয়ে। জুনাইদা, আমার আম্মাকে আর চিল্লাইও না তো, এমনিতে হাতের কোনোই ছিলে গেছে। যাও, বাড়ির ভিতরে যাও। ছোট থেকে এই আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরোয়া হয়েছে। আদুরে আদুরে বাদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। তার পেছন পেছন রূপা আর শিফাও চলল। সর্দার সাহেব মুচকি হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার, আর এত এত কথা মুখ বুজে সহ্য করতে হয়। মেয়ের রাগ সব আমার ওপর ঝাড়ে। ঘড়ির কাঁটায় তখন 7:25। চৈতির ডান হাতের কুনিয়ে রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে চৈতি। তার পাশে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। টেবিলের ওপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়ে চড়ে বসলো চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করলো, কি হয়েছে পিচ্ছি?
আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? চৈতি টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকে উত্তর দিল, পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছে জাগে? বাহ, বেশ ভালো তো। কোন বিষয় নিয়ে? নবম শ্রেণীতে, সায়েন্স। গুড স্টুডেন্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? এই প্রশ্নের উত্তরটা জানা আছে চৈতির, স্কুলে একদিন স্যার বলেছিল, সেটাই মাথায় রেখেছিল সে। তাই দেরি না করে শর্ট করে উত্তর দিয়ে দিল, ইথানোয়িক অ্যাসিড। প্রহন মুচকি হেসে বলল, রাইট, তুমি খুব ভালো পিসি ছাত্রী। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো, কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকে শুরু করে দিও। চৈতি ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। অন্যদের সাথে কথার ঝুড়ি নিয়ে বসা চৈতি প্রহনের সামনে কতই না শান্ত। পিচ্ছি বা পাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি। পকেট থেকে একটা পায়েল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিয়ে প্রহন বলল, ভাবিদের দেখিয়ে দিও, এই পায়েলটা তোমার হাজব্যান্ড তোমাকে দিয়েছে। পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পায়েলের প্রয়োজন ছিল। হঠাৎ অভ্যস্ত জীবনের সব পাল্টে গেল, নিজের সাথে জড়িয়ে গেল অন্য কেউ, যার আশা কখনই করিনি। জীবনের নিয়ম কখন, কোথায়, কিভাবে যেন এক নিমিষে বদলে দেয় সবকিছু, পাল্টে দেয় পথ। আহা জীবন। ঘড়ির কাঁটা রাত 1টা। ঘুমন্ত চৈতির পাশে শুয়ে আছে প্রহন। ঘুম নেই চোখ জুড়ে, মাথার মধ্যে হাবিজাবি চিন্তারা ঘুরপাক খাচ্ছে, যার কোনো যুক্তি নেই। ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। গোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত। প্রহনের থেকে বেশ দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে চৈতি। প্রহন চোখ সরিয়ে ফেলল, কপালের ওপর এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘুমপরীরা যেন আজ শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দিবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন সর্দার সাহেব। চিন্তেই ঘুম নেই চোখে। বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফাত ঢাকা থেকে এসে গেছে। অজানা আশঙ্কায় বুকের ভেতর কেঁপে উঠছে সর্দার সাহেবের। চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সর্দার সাহেবকে, তিনি কড়া গলায় না করে দিয়েছেন। এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সর্দার সাহেব। কত হুমকি দিল রিফাত, এত মেয়েকে ছেড়ে আপনার মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করতে চেয়েছি, ওরে যদি বিয়ে করতে না পারি তাহলে এই দুনিয়া ছাড়তে হবে আপনার মেয়েকে, কথাটা মাথায় রাখেন। রিফাতের কথাটা মনে পড়তেই কেঁপে উঠলেন সর্দার সাহেব। ছেলেটা যে ভীষণ খারাপ। শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বসে থাকেন। আদরের মেয়েকে দেখার জন্য বেকুল হয়ে উঠল বাবার মন। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দরজার সামনে যেতে মনে পড়ল মেয়ের বিয়ে হয়ে গেছে, নিজের হাতে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। প্রহন আছে চৈতির রুমে। সর্দার সাহেব বিষণ্ণ মনে ব্যালকনিতে চলে গেলেন। সেখানে রাখা আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিশীথিনীর গাঢ় অমা দূর করে পূর্ব দিগন্তে উদয়মান দিনমণির রাঙা প্রভায় রঙিন হয়ে উঠেছে ধরিত্রী। বুকের ওপর ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে যায় প্রহনের। চোখ মেলে তাকাতেই চৈতির ঘুমন্ত মুখটা নজরে এলো। ঘুমের ঘোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। জানালার পর্দার ফাঁকে বাইরে তাকালো প্রহন। অনেক বেলা হয়ে গেছে। জানালায় পর্দার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে লুটপুটি খাচ্ছে মেঝেতে। চৈতিকে নিজের কাছ থেকে সরাতে চাইলে মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলে, আম্মু আরেকটু এমন করে থাকুন, আমি ঘুমাই। চৈতির বিড়বিড় করে বলা কথা শুনে কপাল চাপড়াতে থাকে প্রহন। ঘুমন্ত চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে ডাকলো, পিসি ওঠো, সকাল হয়ে গেছে। নড়েচড়ে উঠল চৈতি। প্রহনের কাছ থেকে সরে গিয়ে ঘুমের মধ্যে উত্তর দিল, কয়টা বাজে? বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে সময় দেখে প্রহন জবাবে বলল, 7:55। 8টা বেজে গেছে, মনে করো। ঘুম ঘুম কণ্ঠে চৈতি আবদার করে বসল, আর একটু ঘুমাই। পিসি বোধের আবদার কি আর অপূর্ণ রাখা যায়? হয়তো যায়, কিন্তু প্রহন তো অপূর্ণ রাখতে চায় না, এতে পাপ হবে, ভীষণ পাপ। প্রহন আর ডাকল না, থাকুক ঘুমাক। শোয়া থেকে উঠে গেল সে। ড্রয়িং রুমের সোফায় প্রহনকে বসে থাকতে দেখে রূপা বলে উঠল, চৈতি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুমোচ্ছে। রূপা আর কিছু না বলে চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে না। রূপা চৈতির রুমে এসে দেখলো ঘুম থেকে উঠে বসে চোখ কসলাচ্ছে চৈতি। রূপার চোখ পড়ল চৈতির পায়ের দিকে। পায়ে এটা কি চৈতি?
রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি। ভয় পাচ্ছ কেন? জোক না তো, পায়েলটার কথা বলেছি। যেভাবে বলছো মনে হচ্ছে জোক ধরেছে পায়ে। জোকে ভয় পাও তাই মনে হয়েছে? এখন বলো এত সুন্দর একটা পায়েল কে দিল? দুই হাত দিয়ে চুলের খোঁপা করতে করতে চৈতি ছোট্ট করে উত্তর দিল, উনি। মুচকি হাসলো রূপা। আংটি দেয়নি? বেশিরভাগ ক্ষেত্রেই তো সবাই আংটি দেয়, তোমার ভাইয়াও তো দিয়েছে। আমি জানি না, শুধু রাতে পায়েলটা পরিয়ে দিয়েছেন। সবার চেয়ে ভিন্ন জিনিস দিয়েছে, ব্যাপারটা সুন্দর। চৈতি রুমের জানালার পর্দা সরিয়ে দিতে দিতে রূপা বলে উঠল, শ্বশুরবাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকো না, মানুষে খারাপ বলবে। ওই দিন 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। কেউ কিছু বলেনি? না, নতুন নতুন কেউ কিছু বলে না, আস্তে আস্তে সবাই বলবে। রূপার কথার উত্তর দিল না চৈতি। উঠে ওয়াশরুমে চলে গেল। ভবিষ্যতে কি হবে তা কখনোই দেখা যায় না। 4 দিন কেটে গেল। প্রহনের ছুটি আর মাত্র 3 দিন বাকি আছে। চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করেছে আজ। মেয়ের কান্না দেখেছেন জুনাইদা। সর্দার সাহেবেরও মন খারাপ ছিল, মন সায় দিচ্ছিল না মেয়েকে যেতে দিতে, কিন্তু তিনি নিরুপায়। চাইলে আরও একদিন চৈতিকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু আপদ এসে জুটেছে গ্রামে। মেয়ের কোনো প্রকার ক্ষতি হোক চান না সর্দার সাহেব। বিকেলের দিকে নিজের রুমে শুয়ে আছে প্রহন। চৈতি রুমে নেই, রান্নাঘরে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করছে, আর মিসেস ইয়াসমিন সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগেই, পরন্তু বিকেলের এই সময়টা চা খাওয়া রোজকার রুটিনের মধ্যে পড়ে প্রহনের। রুমে থেকেই চৈতিকে ডাক দিল, পিচ্চি 1 কাপ চা দিয়ে যাও তো। প্রহনের আদেশ শুনে মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, আমার ছেলেকে কি জাদু করেছিস বলতো মা? বিয়ের আগে তো বিয়েই করতে রাজি ছিল না, আর এখন কোনো কিছু লাগলেই তোকে খুঁজছে। মিসেস ইয়াসমিনের কথা খানিক লজ্জা পেল চৈতি। তা দেখে মিসেস ইয়াসমিন চৈতির হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বললেন, এত লজ্জা পর কিছু নেই, যা চাটা ওকে দিয়ে আয়। ওপর নিচ মাথা নেড়ে সায়দায় চৈতি চায়ের কাপ হাতে নিয়ে প্রহনের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মিসেস ইয়াসমিন। রুমে এসে প্রহনকে দেখল না চৈতি, কিন্তু চৈতিকে দেখল প্রহন। গম্ভীর কণ্ঠে বলল, আমি ব্যালকনিতে আছি। প্রহনের কণ্ঠস্বর শুনে সেদিকে এগিয়ে যায় চৈতি। প্রহন আকাশের দিকে তাকিয়ে আছে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। চৈতির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিতেই ঠোঁট আর জিহ্বা পুড়ে যায় প্রহনের। তা দেখে হেসে কুটি কুটি হচ্ছে চৈতি। চৈতির হাসি দেখে ভুরু কুঁচকে চৈতির দিকে তাকালো প্রহন। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে জিজ্ঞেস করলো, এত হাসার কি আছে? প্রহনের প্রশ্ন শুনে চৈতি ও প্রহনকে প্রশ্ন শুনে মারে, ফুনা দিয়েই গরম গরম চা একেবারে খাওয়ার কি আছে? বাহ, কি প্রশ্ন! গরম গরম চা খাওয়ার অভ্যাস আছে আমার, আর চা গরমই খায়, ঠান্ডা না। চৈতি ব্যালকনি থেকে চলে যেতে যেতে বলল, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চৈতির বলা কথাটা শুনে চুপ হয়ে গেল প্রহন। মেয়েটা কত বড় একটা সত্যি বলল, আসলে কোনো কিছু নিয়েই অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না। চৈতির বলা কথাটা শুনে বেশ কিছুক্ষণ থম মেরেছিল প্রহন। কেন জানি কথাটা তার মন ছুঁয়ে যায়। সন্ধ্যায় প্রহনকে বাইরে বের হয়ে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, ফেরার সময় তোর পিসি বউয়ের জন্য চকলেট নিয়ে আসিস। প্রহন মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি না বললেও নিয়ে আসতাম। কত মহব্বত বউয়ের প্রতি, বিয়ের জন্য তো রাজি হতে চাইছিলি না, বিয়ের 2 দিনে এত মহব্বত বউয়ের প্রতি, এত ভালোবাসা? ভুল বলছো, ভালোবাসা না, এইসব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওর বাবাকে আমি কথা দিয়েছি, ওরে কখনো কষ্ট পেতে দিব না। আমি শুধু সেই কথায় রাখার চেষ্টা করছি, এবং বিয়ে নামক বাঁধনে জড়িয়ে আমার ওপরে যে দায়িত্ব পড়েছে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন বললেন, শুধু দায়িত্ব পালন করলেই সংসার করা যায় না, দায়িত্ব পালনের মধ্যে শুধু এই সব কিছু পড়ে না, ভালোবাসার ও প্রয়োজন পড়ে। স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ে কখনোই সুখী হতে পারে না। খোলা জানালার ফিকে রোদ্দুরে নবীনা কিশোরী কোমল আধারে শাড়ির কুঁচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগে মিসেস ইয়াসমিন চৈতিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। হাঁটতে গিয়ে তাল সামলাতে না পেরে কুচির ভাঁজে পা আটকে অগোছালো হয়ে যায় শাড়ির কুচিগুলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল সে। সবাই তৈরি হয়েছে রেদওয়ান চৌধুরীর বন্ধুর মেয়ের হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। রেদওয়ান চৌধুরীর কলেজ লাইফের খুব ভালো বন্ধুর মেয়ে বিয়ে। কতবার করে নিমন্ত্রণ করে গেল,
না গেলে খুব বাজে দেখাবে বিষয়টা। চৈতি জানে না শাড়ি পরে এত সাজগোজ করার কারণ। মিসেস ইয়াসমিন শাড়ি পরিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, টু শব্দটিও করেনি চৈতি। শাড়ির কুচি অগোছালো রেখে বিছানায় বসে পড়ল সে। প্রহন সবে বাইরে থেকে এসেছে। গাল ফুলিয়ে চৈতিকে বিছানায় বসে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, গাল ফুলিয়ে বসে আছো কেন পিচ্ছি? কি বলবে চৈতি? শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে নাকি চুপচাপ বসে থাকবে বুঝে উঠতে পারছে না। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো আমাকে? আসলে আমার পায়ের সাথে আটকে শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে, মিনমিনিয়ে গলায় উত্তর দিল চৈতি। প্রহন মুখ ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চৈতির কাছে গিয়ে হাত ধরে টান মেরে সোজা দাঁড় করিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করতে করতে ব্যস্ত হয়ে পড়ল। চৈতিকে ডাকার জন্য মিসেস ইয়াসমিন প্রহনের রুমের সামনে আসেন। দরজার সামনে দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে প্রহনকে চৈতির শাড়ির কুচি ঠিক করে দিতে দেখে মুচকি হাসলেন। হাতের মোবাইলটা দিয়ে তাদের আড়ালে ক্যান্টিড একটা ছবি তুলে নিলেন। চৈতির শাড়ির কুচি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো প্রহন। ভালো করে একবার চৈতির দিকে তাকালো। একটা কিছুর অভাব আছে, সেই জিনিসটা থাকলে পরিপূর্ণ হতো চঞ্চলা হরিণীর শ্বাসটা। বিছানার ওপর রাখা হলদে রঙের পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন যথেষ্ট শৌখিন। কোথাও যাওয়ার সময় চৈতি আর প্রহনের জন্য এক রঙা ড্রেস বের করে রাখেন। মিসেস ইয়াসমিনের এই সব কাণ্ডে চৈতি বেশ অবাক হয়। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে হলদে রঙের পাঞ্জাবিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। চৈতি আজ প্রথমবার প্রহনের দিকে ভালো করে তাকালো। এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে লাগলো তার নিজস্ব মানুষটাকে। ব্র্যান্ডেড কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে প্রহন চৈতিকে বলল, এই বাচ্চা কি দেখছে এমন করে? একবারই দেখে মুখস্থ করে ফেলবো আমাকে? একটু কমিয়ে দেখো। সারা জীবনেই আমাকে দেখতে দেখতেই না বিরক্ত হয়ে পড়ো। আমি তোমার আছি, সো কমিয়ে দেখো পিসি পেতনি। প্রহনের কথায় খানিক লজ্জা পেল চৈতি। আমি তোমার আছি কথাটায় বুক কেঁপে উঠল কিশোরী চৈতির। যার কথা জানল না প্রহন লজ্জায় মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে। চোখ নামিয়ে নিল, ফ্লোরের ওপর দৃষ্টি নিবদ্ধ করল। চৈতির লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিচে নিচে প্রহন বলে উঠল, লজ্জার ড্রাম একেবারে, সামান্য কথাতে এত লজ্জা? বাহ ভালো, কপাল করে লজ্জাময়ী পেলাম একটা। ড্রয়িং রুম থেকে মিসেস ইয়াসমিন প্রহন আর চৈতিকে ডাক দিলেন। ড্রেসিং টেবিলের মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। প্রহনের পিছন পিছন চৈতিও চলল। সিঁড়ি বেয়ে নামার সময় ঘটল আরেক বিপত্তি। পা ফসকে পড়ে যেতে গিয়ে প্রহনের কাঁধের উপর শক্ত করে খামচে ধরে। এখনই গড়িয়ে পড়ে অঘটন ঘটে যেত। ভাগ্যিস প্রহন সামনে ছিল। পেছন ফিরে চৈতিকে গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি সামলাতে না পারলে পড়তে যাও কেন? নিচে থেকে দাঁড়িয়ে মিসেস ইয়াসমিন চৈতিকে করা প্রশ্নের উত্তর দেন, আমি পরিয়েছি চৈতিকে, অন্য ড্রেস করালেও পারতে। পিচ্চি মেয়ে এই শাড়ি সামলাতে গিয়ে কতবার হিমশিম খাচ্ছে দেখছো না? প্রহনের কথা শুনে চৈতি ধীর কণ্ঠে জবাব দিল, শাড়ি সামলাতে শিখছি, তাই আরও বেশি বেসামাল হয়ে যাচ্ছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। শাড়ি সামলাতে হবে না, অন্য ড্রেস পরে আসা যাও। শাড়ি না সামলাতে পারলে আপনাকে সামলাবো কি করে? চৈতির এহেন কথায় বাকরুদ্ধ প্রহন। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরী মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছেন। প্রহন আর কিছু বলার মতো পেল না, চুপ করে চলে গেল। প্রহনকে চুপ করে চলে যেতে দেখে মনে মনে হাসলো চৈতি। যাক, চুপ করিয়ে দেয়া গেল। গাড়ি করে যাওয়ার সময় প্রহনের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটা, যেই জিনিসটার কারণে তার চঞ্চলা হরিণীর সাজ অসম্পূর্ণ রয়ে গেছে। গাড়ি থেকে নেমে ফুটপাতের পাশে অবস্থিত দোকান থেকে তাজা গোলাপ ফুল আর বেলি ফুলের গাছরা কিনে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আবার গাড়ির কাছে ফিরে আসে। চৈতির পাশে বসে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে প্রহন। কৌতূহলী চৈতি হঠাৎ প্রহনকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় যাচ্ছি আমরা? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই প্রহন উত্তর দিল, আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে। চৈতি আর কিছু বলল না, চুপ করে বাইরের দিকে দৃষ্টি আবদ্ধ করল। প্রহন এক পলক চৈতির দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে গেলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় প্রহনরা। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর সঙ্গে চৈতি ও ভেতরে চলে যেতে লাগলো। পেছন থেকে চৈতিকে দাঁড়ানোর জন্য ইশারা করে প্রহন। শান্তমের মতো চৈতিও দাঁড়িয়ে পড়ল। চৈতিকে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, কিরে মা, দাঁড়িয়ে পড়লি কেন? পিচ্চি আমার সাথে যাবে?
তুমি আব্বুর সাথে চলে যাও আম্মু। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন আর দ্বিমত করলেন না, দ্রুত পা চালিয়ে চলে গেলেন। মিসেস ইয়াসমিন চলে যেতেই প্রহন চৈতির দিকে এগিয়ে আসে। ভুরু কুঁচকে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। পকেট থেকে বেলি ফুলের গাজরাটা বের করে নিজের হাতে সযত্নে চৈতির চুলের খোপায় পরিয়ে দেয় প্রহন। চৈতি অবাক হয়ে শুধু প্রহনের কর্মকাণ্ড দেখছে। গাজরা পরিয়ে দিয়ে চৈতির কাছ থেকে সরে এসে চৈতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এইবার পারফেক্ট হয়েছে। ডান হাত দিয়ে খোঁপায় গুজে দেয়া ফুল স্পর্শ করে চৈতি। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, খুব সুন্দর লাগছে পেতনি, পিসি। সুন্দর বলল, আবার পেতনিও বলল। এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পড়ে বুঝল না চৈতি। প্রহন আলগোছে চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করলো। প্রহনের স্পর্শ পেয়ে কেঁপে উঠল চৈতি। এই প্রথম অন্য কোনো পুরুষ বিনা অনুমতিতে তার হাত ধরার সাহস পেল। চৈতি কিছু বলল না, কিছু না। বিয়েবাড়িতে মানুষের ভিড়, এত এত ছেলে মানুষের ভেতরে দুই হাত দিয়ে চৈতিকে আগলে ভেতরে নিয়ে যায় প্রহন। বিয়েবাড়ির কোনো রুম খালি নেই, রুমগুলোতে মানুষে ভরপুর। রেদওয়ান চৌধুরী ওনার বন্ধু আফজাল হোসেনের সাথে আলাপ করতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে এগিয়ে আসলেন। বিয়ের কনেকে দেখতে যাবেন চৈতিকে সাথে নিয়ে। প্রহন চৈতিকে সাবধানে থাকতে বলে বাবার কাছে এগিয়ে গেল। আফজাল হোসেনকে সালাম দিয়ে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে বউ দেখতে চলে গেলেন। এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে চৈতির। মানুষের হইচইয়ে মুখরিত চারপাশ। কনেকে এখনো সাজানো শেষ হয়নি। রুমের দরজা বন্ধ করে পার্লারের লোকেরা সাজাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায় মিসেস ইয়াসমিনের। বেশ অনেকদিন পর পুরনো সখীকে দেখে তার সাথে কথা বলতে থাকেন মিসেস ইয়াসমিন। চৈতি একা দাঁড়িয়েছিল। অচেনা একটা ছেলে চৈতির সামনে এসে দাঁড়াতেই ঘাবড়ে যায় চৈতি। ছেলেটাকে দেখে অল্প বয়সের মনে হলো চৈতির কাছে। 19 কিংবা 20 বছর তার বয়স। ছেলেটা চৈতির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তিতে দম আটকে যাচ্ছে চৈতির। কিছুক্ষণ পর ছেলেটা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মাকে আর চৈতিকে নাস্তা করার জন্য ডাকতে আসছিল প্রহন। মাঝপথে ছেলেটার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। চৈতির দিকে এগিয়ে যেতে যেতে প্রহন বলে উঠলে, ওনার সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওনার হাজব্যান্ড আছে, তোমাকে এত প্রশংসা করতে হবে না ভাই। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে ছেলেটা। চৈতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিছুই বলার নেই তার। যা বলার সব কিছুই তার আর্মি সাহেব বলে দিবে। ছেলেটা এক নজর চৈতির দিকে তাকিয়ে প্রহনের দিকে তাকালো। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, উনি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। প্রহন মুচকি হেসে ছেলেটার কাঁধে হাত রেখে বলল, আমি ওর হাজব্যান্ড। প্রহনের কথা শুনে ছেলেটার মুখের ভাব বদলে গেল। কত আশা করে চৈতির সামনে এসে ওর প্রশংসা করলো। সিঙ্গেল জীবনের ইতি টানবে বলে, কিন্তু কি একটা অবস্থা। মেয়েটারও বিয়ে হয়ে গেছে। প্রেম করার আগে ছোটখাটো একটা ছ্যাঁকা খেলো ছেলেটা। মাথা নিচু করে সরি বলে প্রহনকে পাশ কাটিয়ে দ্রুত সে স্থান ত্যাগ করে। ছেলেটা রেহেন কাণ্ডে হাসে প্রহন। চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, আম্মুর কাছে থাকতে পারো না? এত দূরে একা দাঁড়িয়ে ছিলে কেন? মিসেস ইয়াসমিন প্রহনদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আমারই খেয়াল ছিল না। অনেকদিন পর পুরনো সখীকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। প্রহন চৈতির হাতটা শক্ত করে ধরল। রেদওয়ান চৌধুরীর কাছে যেতে যেতে বলল, সুন্দরী পিসি বউ আমার, একটু দেখে রাখবে না? বিয়ে বাড়িতে কত ছেলে আছে, পটানোর চেষ্টা করবে। শেষে বউ যদি আবার পটে যায় তখনই আমার কি হবে ভেবে দেখছ? প্রহনের কথা শুনে চৈতি ধীর গলায় উত্তর দিল, আমি অমর না। আচ্ছা তাহলে আপনি কেমন ম্যাডাম? বলেন একটু শুনি। জানি না। বাহ প্রহন, মেয়েটাকে আর কিছু বলিস না। মিসেস ইয়াসমিনের কথার প্রতি উত্তরে প্রহন বলে, পিসি কে না? আমি তোমাকে বলেছি কথাগুলো, বাদ দে সব কথা। মিসেস ইয়াসমিনের কণ্ঠে বিরক্তি। প্রহন আর কথা বাড়ালো না। হলুদের পর্ব শেষ হতে বেশ রাত হবে। রেদওয়ান চৌধুরীর শরীরটা খারাপ। বেশি দেরি না করে 10টার দিকে বাড়ি ফিরে আসে প্রহনরা। শাড়ি পরে থাকতে দম আটকে যাচ্ছিল চৈতি। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিতে লাগলো। চৈতি রেহেন কাণ্ডে প্রহনে হেসে বলল, হিমালয় পর্বতের চূড়ায় উঠে ছিলে মনে হয়, এত হাঁপাচ্ছ কেন পিসি? চৈতি সোজা সাপটা উত্তর, শাড়ি পরতে অভ্যস্ত না আমি। তাহলে পরছো কেন? বলেছিলাম না শাড়ি বদলে অন্য কিছু পরে যাওয়ার জন্য। তখন বড় মুখে কি বলেছ? শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে? আম্মু আব্বুর সামনে কথাটা বলে কতটা লজ্জায় ফেলেছিলে আমাকে বুঝতে পারছো তুমি?
প্রহনের সব কথা মাথার উপর দিয়ে গেল চৈতির। কিছুই ঠিকমতো বুঝলো না। প্রহন বিছানায় শুয়ে পড়ল, বিড়বিড় করে বলল, আহ শান্তি, পিসি লাইট অফ করে ডিম লাইটটা অন করে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। প্রহনের কথা মতো চৈতি লাইট অন করে বিছানায় গিয়ে প্রহনের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পাশ ফিরে প্রহনকে নজর চৈতির দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল। আজ রাতে ঘুমানো হবে তার। ঘুমালে বিপত্তি, জেনে শুনে বিপত্তি ঘটলে এতে মহাপাপ হবে, ভীষণ পাপ। বিছানার সাথে বন্ধুত্বটা ছোটবেলা থেকে খুব গাঢ় চৈতির। বিছানায় আয়েশ করে গায়ে দিলেই চোখ জুড়ে নিদ্রা এসে ভিড় জমায়, নেত্রজোড়া বন্ধ হয়ে আসে আপনা আপনি, দ্রুতই পাড়ি জমায় তন্দ্রার দেশে। গভীর তন্দ্রায় আচ্ছন্ন নবীনা কিশোরীর ঘুমন্ত আনন্দ জুড়ে ছেয়ে আছে একরাশ মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখার সৌভাগ্য সবার হয় না। সত্যিকারের প্রেমিক পুরুষেরা তার প্রিয়তমার সবকিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। তাদের কথাবার্তা, ঘুমন্ত মুখশ্রী, তাদের ছোট ছোট ভুলগুলো, তাদের হাঁটার ছন্দেও যেন থাকে এক আকাশ সমান ভালো লাগা। প্রেমিকের মন অলিন্দের সবটুকু জায়গা জুড়ে প্রেমিকার বসবাস থাকে। আচ্ছা, স্বামী নামক প্রেমিকের চোখের ঘুম যে নবীনা কিশোরী কেড়ে নিয়েছে, সে কথা কি কখনো জানা হবে তার? নাকি অজানায় হারিয়ে যাবে সেই সত্যগুলো, দূরে বহুদূর, যেখান থেকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে? প্রহন চৈতির দিকে তাকাতে চায় না। মস্তিষ্ক ঝংকার দিয়ে উঠল, তাকাবি না প্রহন, এতে অন্যায় হবে, ঘোর অন্যায়। অন্যদিকে বেপরোয়া মন বলে ওঠে, একটা অন্যায় করলে কিচ্ছু হবে না প্রহন, কিচ্ছু না। মস্তিষ্কের বারণের ওপর এক বালতি পানি ঢেলে দিয়ে মনের ডাকে সাড়া দিল প্রহন। কাত হয়ে ঘুমন্ত মানবীর আননের দিকে নেত্রজোড়া নিবদ্ধ করে। মন এক প্রশান্তিতে শান্ত হয়ে ওঠে, আর মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে ওঠে। আঁখি জোড়া বন্ধ করতেই দম আটকে আসে প্রহনের। নেত্র জোরে, নিদ্রার আনাগোনাও নেই। থেকে উঠে বসে প্রহন, ঘুম হবে না তার। কিয়া কনলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রহন। সে উত্তর জানা নেই তার। আজকাল নিজেকে বড্ড অচেনা মনে হয়। সে গম্ভীর রাগী প্রহনটা যেন বিয়ের দিনই কোথায় হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে প্রহনের কাছ থেকে। এ কি অদ্ভুত পরিবর্তন! একদম নতুন এক প্রহন নিজে হিসেবে নিজেকে আবিষ্কার করেছে সে, একদম নতুন। চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রহন হতাশ কণ্ঠে বলে উঠল, আমি শুধু তোমার মুখপানে সেই ঠের পাই কিশোরী। আমি আর আমার মাঝে সহস্র বছর যাবত নাই। মরেছি আমি, ভীষণ জ্বরে পুড়ে মরেছি। অজস্র শব্দের ভিড়ে কয়েকটা শব্দ খুঁজে নিয়ে প্রহন একটি বাক্য সাজালো। কেমন করে এমন হলো জানি না, নারী যার কাছে পুরুষের কঠিন হৃদয় এক নিমেষে গলিয়ে ফেলার অস্ত্র আছে। সেদিন রাতেও ঘুম হলো না প্রহনের। ঘুম না হওয়ার বিশেষ কোনো কারণ নেই, কারণ একটাই, চৈতি। বিভার্বী সবে তমশ্রীর গাঢ় রেশ কাটিয়ে আদিত্যর রঙিলা প্রভায় মৃদু রঙিন হয়ে উঠেছে। দক্ষিণা হাওয়ায় এলোমেলো হচ্ছে ঘুমন্ত মানবীর অবাধ্য চুল। ইচ্ছে করে দক্ষিণের জানালাটা মেলে দিয়েছে প্রহন। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়েছে যে। প্রহন চৈতির দিকে এগিয়ে গেল। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে ঘুমন্ত চৈতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রভাতের শান্ত স্নিগ্ধ পরিবেশের মতো কণ্ঠে চৈতিকে ডাক দিল, পিচ্চি ওঠো, ফজরের নামাজ আদায় করে নাও, ওঠো পিচ্চি। প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই ঘুম ভেঙে যায়। পিট পিট করে চক্ষু জোড়া মেলতেই প্রহনের মুখখানি এত কাছ থেকে দেখে ঘাবড়ে গেল চৈতি। প্রহন তা বুঝতে পেরে সরে দাঁড়ালো। হালকা কেশে গলা পরিষ্কার করে চৈতির দিকে না তাকিয়েই রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, উজু করে ফজরের নামাজ আদায় করে নাও। চৈতিকে কথাটা বলা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। তন্দ্রাভাব কাটেনি চৈতির। দুই হাত দিয়ে চোখ কচলাতে লাগলো ঘুম ছাড়ানোর চেষ্টা। ঘুমের ঘরেই হেলে দুলে হেঁটে ওয়াশরুমে চলে গেল। চোখের মধ্যে পানির ঝাপটা দিতেই ঘুম সরে গেল। নামাজ পড়া শেষ করে ব্যালকনিতে যায়। চারদিকে এখনো আফসা আলোয় আলোকিত। সূর্য এখনো তেজ দেখায়নি তার। দেয়াল ঘড়িটা হঠাৎ করেই টুং টুং আওয়াজ করতে থাকে। চৈতি রুমে আসে। সবেমাত্র সকাল 6টা বাজে। ব্যালকনিতে আবারও চলে গেল চৈতি। অন্তরিক্ষ জুড়ে নীলের আধিপত্য। মেঘ নেই বললেই চলে।
আকাশ একেবারে পরিষ্কার। চৈতির হঠাৎ খেয়াল হলো প্রহন সেই কখন রুম থেকে বেরিয়ে গেল, এখনো ফেরেনি। কোথায় গেল নিজের সাথে নিজে প্রশ্ন করলো চৈতি। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানলো। সর্দার সাহেবের শেখানো শিক্ষা মাথায় কাপড় দেয়া অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে চৈতি। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে পা রাখতে যাবে, তখনই কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছে এত সকালে? চকিতে পেছন ফিরে তাকায় চৈতি। কাউকে দেখতে পেল না। আবারও কানে ভেসে আসলো, তোমার ডান পাশের রুমের ভেতরেই আছি আমি, রুমে যাও পিচ্ছি। প্রহনের কথা শুনল না চৈতি, বড় একটা আবদার করে বসলো, আপনার সাথে হাঁটতে নিয়ে যাবেন? সকালের এই সময়টায় খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। চৈতির কথার উত্তরে প্রহনের বেপরা মন বলে ওঠে, মনে জমিনে খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছ, সে খবর রাখো চঞ্চলা হরিণী। স্নিগ্ধ সকালে নরম ঘাসের ওপর চরণ ফেলে হাঁটতে ব্যস্ত কিশোরী। তার থেকে কিছুটা দূরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সেই চরণের দিকে তাকিয়ে আছে প্রহন। বেহায়ার মতো তাকিয়ে থাকতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ঘাসের ওপর হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়ে চৈতি। প্রহন দ্রুত এগিয়ে আসে। ডান পায়ের তালু কেটে গেছে ধারালো কিছুতে, গল গল করে রক্ত ঝরতে শুরু করে। চৈতি অসহায় দৃষ্টিতে প্রহনের দিকে তাকায়। প্রহন ঘাসের ওপর হাঁটু গেড়ে বসে দুর্বা ঘাস হাতের তালুতে ডলে নিয়ে চৈতির পায়ের কাটা অংশে চেপে ধরে। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়। প্রহন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চৈতির মুখের দিকে তাকিয়ে দেখল মুখটা চুপসে গেছে, চোখে এখনো ভয়। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি পিচ্ছি, সামান্য কেটে গিয়েছে, ভালো হয়ে যাবে, ভয় পেও না। প্রহনের আনন্দ থেকে নেত্রজোড়া সরিয়ে নেয় চৈতি। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই কাটা জায়গায় টান খায়। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে প্রহন খপ করে চৈতির হাত ধরে সোজা দাঁড় করিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, এত দুর্বল হলে চলবে না, স্ট্রং হতে হবে। চৈতি অবাক হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে। কত পাষাণ মনের মানুষ উনি, পা কেটে যাওয়ার পরও এইভাবে দাঁড় করিয়ে দিল। প্রহন চৈতির অনেকটা কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলে, পিচ্ছি, তোমার আর্মি ক্যাপ্টেন সাহেব কিন্তু অনেক স্ট্রং, তোমাকেও তার মতো হতে হবে। এত সামান্য বিষয় নিয়ে ভয় পেয়ে দুর্বল হলেই কিন্তু চলবে না। চৈতি কিছু বলল না। চৈতির উত্তরের অপেক্ষা করে না প্রহন, সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে চৈতির কি হলো বুঝতে পারছে না সে, শুধু এইটুকুই বুঝল, জীবনে পথ চলায় এমন হাজারো বিপদ আসবে, শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হওয়া যাবে না, এতে ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি। দাঁতে দাঁত চেপে কাটা পায়ের ওপর ভর করে হাঁটতে থাকে চৈতি। হোক কষ্ট, তাতে কি, কষ্টের ফল মিষ্টি হয়। পেছনে ফিরে তাকায় প্রহন। চৈতির উদ্বেগ দেখে খুশি হয়। চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে মনে মনে নিজেকে নিজেই কথা দেয় প্রহন, তুমি ইমেচুর, তাতে কিছু যায় আসে না, তোমাকে আমার মনের মতো করে মেচুর করে তোলার দায়িত্ব নিলাম আমি পিচ্ছি। কঠিন হৃদয়ের করা প্রতিজ্ঞার কথা কখনো জানা হবে কি নরম হৃদয়ের অধিকারিণীর? হয়তো হবে, আবার নয়তো না। চৈতি প্রহনের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, হাঁটতে পারছি না, আর পায়ে ব্যথা করছে। পারছি না বললে হবে না পিচ্ছি, পারছি না, পারি না, পারবো না, হবে না, সম্ভব না, এমন শব্দগুলো তোমার জীবনের ডিকশনারি থেকে মুছে দাও, একেবারে মুছে দাও, এখন থেকে, এই মুহূর্ত থেকেই। বিষয় নিয়ে তাকায় চৈতি, কি বলছেন কি উনি এইসব কথা, মাথা ঠিক আছে তো? মনে মনে বলল চৈতি, মুখে প্রকাশ করল না। প্রহন চৈতিকে রেখে বাড়ির ভিতরে চলে গেল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। ছোট্ট হৃদয়ে এক আকাশ অভিমান এসে ভিড় জমালো। স্বামী নায়ক মানুষটির জন্য আপনি একেবারে বাজে আর্মি সাহেব, একেবারেই খারাপ, ভীষণ খারাপ। নবীনা কিশোরীর ছলাজ অভিমান গাঢ় হবার আগেই কি সে অভিমান ভেঙে চুরমার করে দিতে পারবে প্রহন? অন্তরের অন্তরস্থল থেকে উপলব্ধি করতে পারবে তার চঞ্চলা হরিণীর হৃদয়ে জুড়ে বয়ে যাওয়া অভিমান নামক ঝড়ের। এক পা দুপা করে এগিয়ে যায় চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস ইয়াসমিন তড়িঘড়ি করে ছুটে আসতেই বাঁধ সাধল প্রহন। কাঠ কাঠ কণ্ঠে বলল, ওর লড়াইটা ওকে লড়তে হবে আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের কথা বুঝতে না পেরে ভুরু জোরে কুচকে জিজ্ঞেস করলেন, কিসের লড়াই? এইটুকু মেয়ের আবার কার সাথে লড়াই লাগলো? জীবনের লড়াই আম্মু। মানে কি প্রহন, ক্লিয়ার করে বলো।
এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রহন। এই পৃথিবীর বুকে টিকে থাকা এত সহজ না। প্রতি পদে পদে বিপদ ওত পেতে থাকে। হাজারো বাধা কাটিয়ে পথ চলতে হয়, আর সেই বাধা কাটানোর জন্য দরকার আত্মবিশ্বাসের। চৈতির পা কিছুটা কেটে গেছে। চাইলে আমি ওকে পাজাকলা করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে পরবর্তীতে ওর নিজের ক্ষতি হবে। এমন করলে ধীরে ধীরে আমার, তোমার কিংবা অন্য কার প্রতি নির্ভরশীল হয়ে পড়বে সে, যে আমি চাই না। ওর সকল প্রকার নির্ভরশীলতা ওর নিজের কাছে, অন্যের কাছে না। সবাই অনেক জ্ঞান দিবে, কিন্তু কেউ সাহায্য করতে আসবে না, আসে না কেউ। প্রহনের কথায় মিসেস ইয়াসমিন মুচকে হাসেন। তার ছোট্ট সেই প্রহন আজ কত বড় হয়ে গিয়েছে, কত কিছু কত সহজে বুঝতে পেরে গেছে। ভেতরে এসে সোফার উপর বসে পড়ল চৈতি। একটাবারের জন্য প্রহনের দিকে তাকালো না। মিসেস ইয়াসমিন এগিয়ে গেলেন তার দিকে। চৈতি ধীর কণ্ঠে বলল, ভালো মা, পানি খাবো। মিসেস ইয়াসমিন ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে চৈতির হাতে দিল। থেমে থেমে পুরো গ্লাসের পানি শেষ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে সোফার শরীরে ভার ছেড়ে দিল। প্রহন রুমে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে চৈতির পাশে গিয়ে বসল। চোখ বন্ধ চৈতির, মনে হচ্ছে 200 মিটার পথ দৌড়ে এসেছে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। প্রহন সোফা থেকে উঠে চৈতির পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে চৈতির কেটে যাওয়া পা হাঁটুর উপর রেখে ডেটলে ভেজানো তুলো দিয়ে পরিষ্কার করে স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। চৈতির কোনো সারা শব্দ নেই। সে চুপ করে চোখ বন্ধ করে আছে। প্রহন উঠে দাঁড়ালো। চৈতির উদ্দেশ্যে বলল, নাস্তা করে প্যারাসিটামল খেয়ে নিবা পিসি, তাহলে আর ব্যথা করবে না। প্রহনের কথা শুনে খুব রাগ হলো চৈতির। মনে মনে প্রহনকে ইচ্ছে মতো বকল। কি এমন মহাভারত অশুদ্ধ হতো একটু ধরে নিয়ে আসলে? এত কষ্ট তো হতো না আমার। কিশোরী চৈতির মনে অন্য ভাবনা আসলে এই ভাবনা আসলো না যে কিছু কিছু মুহূর্তের ছোটোখাটো কষ্ট জীবনের চলার পথে আরও বড় কষ্টকে তুচ্ছ করে তোলে। আজ আবার বিয়ে বাড়িতে যেতে হবে, কিন্তু রেদওয়ান চৌধুরীর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। এই মাসে চেক আপ করানোর কথা ছিল, কিন্তু চারদিকের এত ঝামেলার মধ্যে ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। রেদওয়ান চৌধুরীকে নিয়ে হাসপাতালে যায় প্রহন। মিসেস ইয়াসমিনের মনটা ভালো নেই, অবশ্য ভালো থাকার কথাও না। যেখানে তার জীবনসঙ্গী সুস্থ নেই, সেখানে তার ভালো থাকার প্রশ্নে ওঠে না। বছরের পর বছর কোনো পশুর সাথে থাকলেও মায়া হয়, সেখানে রেদওয়ান চৌধুরী একজন মানুষ। 29 বছরের বিবাহিত জীবনে এই মানুষটিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন তিনি, বড্ড বেশি। চৈতি রুমে বসেছিল, ভালো লাগছে না। হঠাৎ কি মনে করে বসা থেকে উঠে দাঁড়ালো। মাথায় কাপড় দিয়ে রুম থেকে বের হয়ে ভাবলো, বাড়িটা ঘুরে দেখা যাক। পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য ব্যথা নেই, তবে হাঁটতে অসুবিধা হচ্ছে। তবুও বাড়িটা ঘুরে দেখার লোভ সামলাতে পারল না চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো এই রুম থেকে ওই রুমে। বাড়ি ঘুরে দেখতে দেখতে চৈতির একটা কথা মাথায় এলো, এত বড় বাড়ি অথচ মানুষই নেই। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল? অদ্ভুত। রৌদ্রতপ্ত অন্তরিক্ষ তখন রক্তিম বর্ণ ধারণ করেছে। দিনমণি অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এ অপরাহ্নকে অনেকে গুধূলি কয়। সাজবেলা আসার সময় হচ্ছে। দিনমণি ডুবে গেলেই সে তার আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লাগবে। অম্বর জুড়ে তুলোরাশিদের সরাসরি। ব্যালকনিতে দাঁড়িয়ে সে অপূর্ব দৃশ্য উপভোগ করছে চৈতি। হাতে এক কাপ চা নিয়ে তার পাশে এসে দাঁড়ায় প্রহন। তার উপস্থিতি টের পেয়েও কোনো প্রকার প্রতিক্রিয়া করে না কিশোরী। প্রহন চায়ের কাপে আয়েশ করে চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজ থেকেই কথা বলে, কি হয়েছে পিসির, মন খারাপ কেন? উত্তর দিল না চৈতি। আগের ন্যায় আকাশপানে চেয়ে রইল। ইচ্ছে করে গরম চা মুখের ভেতর দিয়ে নিয়ে নেয় প্রহন। অতিরিক্ত গরমে জিহ্বা পুড়ে যায়। সহ্য করতে না পেরে ফেলে দেয় প্রহন। কিছুটা চা গিয়ে পড়ে চৈতির হাতে। ঘাবড়ে উঠে সে। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই প্রহনের দিকে প্রশ্ন ছুড়ল, পাগল আপনি? এত গরম চা কেউ এক গালে খায়? জিহ্বা পুড়ে যায়নি তো? চৈতির কোমর জড়িয়ে ধরে এক টান মেরে নিচের সাথে মিশিয়ে নেয় প্রহন। প্রহনের এহেন কাণ্ডে বুকের মাঝে ধক করে উঠল চৈতির। হৃদয় জুড়ে তোলপাড় শুরু হয়। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ন্যায় কণ্ঠে বলে ওঠে, তোমার সলাসগার অভিমান আমার বুকের ভেতরে এর চেয়ে বেশি অনলে পুড়ে ছারখার করে দেয়। বুঝতে পারো না তুমি? কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ খেয়ে গেল।
পলকহীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে চৈতি। প্রহনের দৃষ্টি আটকে আছে নবীনা কিশোরীর চোখে। চৈতির কোমর ছেড়ে দিল প্রহন। গ্রিলের বাইরে দূর আকাশের দৃষ্টি নিক্ষেপ করল। চৈতি নড়ে উঠল। প্রহনকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। চৈতির চলে যাওয়ার দিকে তাকে মুচকি হাসল প্রহন। মনে মনে বলল, বউ আমার লজ্জাময়ী, লজ্জা পেয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির আগমন। চারদিক তিমির রূপে সেজে ওঠে। শোঁ করে বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের তোড়ে জানালার পর্দাগুলো উড়ে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে নিচের মতো। লোডশেডিং হয়। বাড়ির ভেতর জুড়ে তমশ্রীর অধিপত্য। অম্বর তখন কালো মেঘেদের দখলে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের রুম অল্প সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় ব্যালকনির দরজা, রুমের জানালা বন্ধ করে দেয় প্রহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে চরম বিরক্ত সে। আগামীকাল ঢাকায় ফিরে যাবে। একটু শান্তিতে যাওয়া আর হবে বলে মনে হচ্ছে না। বাইরে যেভাবে বাতাস বইছে দেখা যাবে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে। ছুটির দিন শেষ। চলে যেতে হবে প্রিয় পরিবার ছেড়ে। ব্যস্ত হতে হবে দেশের কাজে। দেশের জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেয়াই যে সেনাবাহিনীদের কাজ। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন প্রহন। বিছানায় বসা চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। মেঘের গর্জনে থেমে থেমে কেঁপে উঠছে মেয়েটা। চোখ মুখ খিচে দুই হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে। চৈতির ভীতু মুখের দিকে তাকে মুচকে হাসে প্রহন। সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিসি? চোখ মেলে তাকায় চৈতি। মিনমিনে গলায় বলে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ছোট থেকে ভীষণ ভয় পাই আমি। তুমি আবার বড় হলে কখন? এখনো তো ছোটই আছো। প্রহনের কথা শুনে গাল ফুলিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানী কিশোরী। বাইরে এখন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি পড়ছে, ভিজিয়ে দিচ্ছে শহরের প্রতিটি অলিগলি। চৈতির পাশে গিয়ে বসলো প্রহন। ধীর কণ্ঠে বলল, ওয়েদারটা রোমান্টিক আছে। এই ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। প্রহনের দিকে ভুরু কুঁচকে চোখ ছোট ছোট করে তাকায় চৈতি। বড্ড অসভ্য মানুষ তো। বউ থাকতে বলে বউ ডিজার্ভ করে। কণ্ঠে রাগ রেখে চৈতি প্রহনের উদ্দেশ্যে বলে, আমি আপনার কি হই? প্রহন ঠোঁট কামড়ে হাসে, তুমি তো আমার পিসি বউ। তাহলে আবার বউ চাচ্ছেন কেন? কয়টা বিয়ে করতেছেন আপনি? ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে প্রহন তার পিসি বউয়ের প্রশ্ন উত্তর দেয়। আরও 3টে বিয়ে করব, 4টা বিয়ে করার তো অনুমতি আছেই। প্রহনের কথা শুনে চৈতি রেগে গিয়ে বলল, আমি মেয়ে খুঁজে দেব, আপনি বিয়ে করিয়েন। প্রহন হাসলো, কোনো উত্তর দিল না। চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার সাথে এই অবেলার বৃষ্টিতে ভিজবে পিচ্ছি পেতনি? হয়তো অনেক দিন আমাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়ে উঠবে না। চৈতি 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 বুঝছেন? আমার নাম চৈতি, পিচ্ছি পেতনি এটা আবার কিসের নাম? শোনো শোনো শোনো, তোমার যত সুন্দরী নাম থাকুক না কেন, আমি তোমাকে পিচ্ছি বলে ডাকবো, বুঝেছো পিচ্ছি? এখন চলো অসময়ের বৃষ্টিতে ভিজতে। চৈতি কিছু বলার আগেই প্রহন চৈতির হাত ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে। বৃষ্টি যে তার ভীষণ পছন্দের, আর সেই বৃষ্টি বিলাস যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়ে যায় হৃদয়ে। বৃষ্টির পানি শরীরে পড়তে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চৈতিকে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে তার সরাসরি দাঁড়ায় প্রহন। বৃষ্টির পানি অঝোর ধারায় ঝরছে। মেঘেরাও যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টি নামিয়ে দিয়েছে শহর জুড়ে। ভিজে একাকার দুজন মানবী। অন্ধকারের মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় ভিজে একাকার হয়ে যাও কিশোরীর দিকে চোখ পড়তে চোখ সরিয়ে নিল প্রহন। চৈতি এখনো ঘরের মধ্যে আছে। বৃষ্টিতে ভিজি বলে সত্যি সত্যি ছাদের মাঝখানে দাঁড় করিয়ে ভেজাতে লাগলো। অদ্ভুত তো, বেশ অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে আনন্দিত কিশোরী বৃষ্টির পানি 2 হাতের মধ্যে জমিয়ে রেখে তা প্রহনের মুখের দিকে ছুঁড়ে মেরে খিলখিল করে হেসে উঠল চৈতি। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে মনে মনে বলল, অন্ধকারই শ্রেয় এখন, আলো দিও না আল্লাহ, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে। বৃষ্টির শব্দ সাথে কিশোরের হাসির খিলখিল শব্দে মুখরিত চারপাশ। জুনেইদা কখনো বৃষ্টিতে ভিজতে দিতেন না। সামান্য ভিজলে ভীষণ বকতেন জ্বর উঠবে বলে। পায়ে যে ব্যান্ডেজ করা আছে সেই কথা একদম মাথায় নেই দুজনের। লাফালাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আগলে নেয় প্রহন। কানের পিছে অবাধ্য চুলগুলো গুছে দিয়ে আদুরে গলায় বলে, সাবধানে পিচ্ছি, বৃষ্টি ভালোবাসা বুঝতে পারছি, তাই বলে এইভাবে লাফালাফি করো না।
ব্যথা পাবে অন্ধকারে। ছাদের লাইট জ্বলে ওঠে, রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠল। বৃষ্টির গতি কমেছে যে। মন খারাপ হলো চৈতির। আরও কিছুক্ষণ ঝুম বৃষ্টি হলে কি এমন ক্ষতি হতো। প্রহনের দিকে নেত্রজোড়া নিবদ্ধ হতেই শিউরে উঠল চৈতি। সামনের চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মুখের মধ্যে বিন্দু বিন্দু পানির কণা। ঘর লাগা চাহনি ঢোক গেল চৈতি। প্রহনকে পাশ কাটিয়ে ছুটে চলে যেতে নিলে চৈতির কোমর জুড়ে নিজের সাথে মিশিয়ে নেয় নেশাক্ত প্রেমিক পুরুষ। হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল কিশোরীর। স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় চৈতি। দম আটকে আটকে আসছে। আবারও বৃষ্টি নামলো, ঝুমঝুম বৃষ্টি। লোডশেডিং হলো, চারদিক আধারে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধর জোড়া ছুঁয়ে দেয় আর মারাত্মক নেশা আসক্ত হয়ে উঠেছে নেশাক্ত মানব। আননখানি এগিয়ে নিয়ে যেতেই টনক নড়ল মস্তিষ্ক। ধিক্কার জানিয়ে বলল, এমন করিস না প্রহন, সঠিক সময় আসেনি। অন্যায় হবে, এতে ভীষণ অন্যায়। মন বলল, তোর জন্য এটা হালাল প্রহন, একটা চুম্বনে কিছু হবে না, কিছু না। মন ও মস্তিষ্কের দ্বিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন। ছেড়ে দিল চৈতির কোমর, সরে গেল দূরে। কিছুক্ষণ আগের যতটা না কাছে ছিল তার চেয়েও অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইল। চৈতির দেহে যেন প্রাণ ফিরে এলো। বড় ঘরে একটা নিঃশ্বাস ছেড়ে এক পলক প্রহনের দিকে তাকিয়ে ছুটে গেল রুমে। দুই হাত দিয়ে মাথার চুল খামচে ধরল প্রহন। কি করতে যাচ্ছিলাম আমি? সামান্য একটা ভুলে মেয়েটার জীবনে মারাত্মক প্রভাব পড়ত। রুমে এসে চৈতি ভেজা কাপড় বদলে নিল। প্রহনের তখনকার কাণ্ডে শরীর হিমশীতল হয়ে আছে। বৃষ্টিতে ভিজেও এখন এত ঠান্ডা শরীর ছিল না যতটা না এখন আছে। বেশ কিছুক্ষণ পরে প্রহনও রুমে ফিরে এলো। বিছানার ঠিক মাঝখানটায় বসে আছে চৈতি। বৃষ্টি থেমে গেছে, পরিবেশ এখন শান্ত শীতল। এত গরমের মধ্যে এই বৃষ্টিটা রহমতের ছিল। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, কাভার্ড থেকে আমার গোছানো ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিসি। বাধ্যমের মতো বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ার ফলে ফেলে দিয়েছে। কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো। পা বাড়াতেই শব্দ করে উঠল চৈতি। কাটা জায়গায় চাপ পড়তে রক্ত ঝরা শুরু হয়েছে। পা ধরে বিছানায় বসে পড়ল চৈতি। প্রহন দ্রুত এগিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিয়ে বলল, ইস, আমার ভুলে পায়ের ব্যথা বেড়ে গেল, সরি পিসি। আমার মাথায় ছিল না যে তোমার পা কেটে গেছে। প্রহনের কণ্ঠে অপরাধ। সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতির। ঘুমের মধ্যে জ্বরের ঘরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে প্রহনকে। চৈতির গায়ের তাপমাত্রায় প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পুড়ে যাচ্ছে। সেই প্রথম মা বাবা ছাড়া অন্য কারোর জন্য বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে। কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে। শুধু প্রিয় বললে ভুল হবে, অতি প্রিয় একজন। প্রহন রাত জেগে চৈতির মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। মধ্যরাতে জ্বরের ঘরে প্রহনের দিকে চোখ মেলে তাকায় চৈতি। চৈতির সেই চাহনি দেখে স্বামী নামক প্রেমিক পুরুষের অবাধ্য মন বলে ওঠে, তোমার এই জ্বরের ঘরের চাহনিতে যে কত মায়া, তুমি তা জানো না মেয়ে। তোমার এই মায়ার চাহনিতেই যে লেখা আছে আমার মৃত্যু। ব্যালকনির গ্রিলের ফাঁকে এক ফালি সোনারঙা সোনালি রোদ্দুর এসে পড়েছে নবীনা কিশোরীর চোখে মুখে। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উঠছে। গালে হাত দিয়ে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। অন্তরিক্ষ জুড়ে কদম্বিনীর মেলা বসেছে। অম্বর আজ তাদের দখলে। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ, মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া। তবে এই সুন্দর পরিবেশও মন খারাপ কিশোরীর। যখন থেকে ঘুম ভেঙেছে, জ্বর কমেছে, তখন থেকে মন খারাপই হাওয়া এসে ছুঁয়ে গেছে তাকে। রোদের তেজ কমে এসেছে। পরন্ত বিকেল, চিত্ত জুড়ে গাঢ় অভিমানের অনন জ্বলছে অভিমানী কিশোরীর নেত্রপল্লব ক্লান্ত শান্ত। দুটো চড়ুই পাখির মান অভিমান চলছে সে কখন থেকেই। মেয়ে পাখিটা উড়ে গিয়ে অন্য জায়গায় বসেছে। ছেলে পাখিটা গেলে মেয়ে পাখিটা ঘাড় ঘুরিয়ে ফেলেছে। পাশের বাড়ির ব্যালকনির গ্রিলের ওপর বসে থাকা চড়ুই পাখির অভিমান চুপ করে দেখছে অন্য এক অভিমানী মানবী। সেও তো ভীষণ অভিমান করেছে একজনের প্রতি। সে খবর কে রাখে? কেউ না। মিসেস ইয়াসমিনের হাতে করে এক কাপ চা নিয়ে আসলেন চৈতির কাছে।
সত্যি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আবারও সেই পাখি দুটোর দিকে নজর রাখল। মিসেস ইয়াসমিন চৈতির পাশে মোড়া টেনে বসলে, মাথায় হাত বুলিয়ে কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কমেনি এখনও। মিসেস ইয়াসমিনের চায়ের কাপটা এগিয়ে দিয়ে মলিন কণ্ঠে বললেন, চাটা খেয়ে নে মা, ভালো লাগবে। ডানে বামে মাথা নেড়ে বাঁধ সাধল চৈতি। জ্বরের কারণে বিষাদ মুখ, সব কিছু তেতো লাগছে, ভালো লাগছে না কিছুই। শরীরের সাথে সাথে মনেরও অসুখ দেখা দিয়েছে যে। মিসেস ইয়াসমিন জোর করলেন না। চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চুরি পাখিগুলোর দিকে তাকালেন, হাসলেন তিনি। চৈতির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় শুধালেন, অভিমান জমেছে? অধীর আগ্রহ নিয়ে সেই কথা শোনার জন্যই বসেছিল চৈতি। কণ্ঠে চাপা অভিমান নিয়ে বলল, আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? মিসেস ইয়াসমিন মুচকে এসে জবাব দিলেন, তুমি ঘুমিয়েছিলে, জ্বরের জন্য তাকাতেও পারছিলে না, 103 ডিগ্রি তাপমাত্রা ছিল, তাই বলে একটু বলে যেতে পারলেন না? একটু ডেকে দিলেন না কেন আমায়? অভিমানে গাল ফুলালো চৈতি। মিসেস ইয়াসমিন দেখলেন, স্পষ্টই দেখলেন, নেত্র পল্লব থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়তে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু প্রহন বাদ সাধে। কথা বাড়ালো না চৈতি। মিসেস ইয়াসমিনের মুঠোফোনটা সেই কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে। মোবাইলের রিংটনের শব্দে চরম বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিছানার ওপর আধশোয়া হয়ে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চোখে আমার তৃষ্ণা বইটি খুব মনোযোগ দিয়েই পড়ছিলেন। অবসর সময় কাটানোর জন্য বই পড়া একটি সুন্দর উপায়। বাস্তবতা ছেড়ে কল্পনায় ডুবে যাওয়া এক অন্যরকম অনুভূতি। রেদওয়ান চৌধুরী হাঁকছালেন, ইয়াসমিন তোমার কল আসছে। রেদওয়ান চৌধুরী কণ্ঠ শুনে মিসেস ইয়াসমিন উঠে দাঁড়ালেন, চায়ের কাপটা হাতে নিয়েই চলে গেলেন রুমে। বিছানার ওপর থেকে মোবাইলটা হাতে নিতে নিতে কড়া গলায় রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, পাশেই তো ছিল মোবাইলটা, হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি? বইয়ের ভিতর ঢুকে গেছে একবারে। বুড়ো বয়সে এসেও এত কিসের উপন্যাস পড়তে হয় বুঝি না আমি। বাঁচতে বাঁচতে নিভৃত হয়ে গেল চারপাশ, কোনো প্রকার শব্দ নেই। রেদওয়ান চৌধুরীর কোনো টু শব্দটিও নেই, তিনি তার মতো ব্যস্ত কল্পনার জগতে। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর দিকে চোখ ছোট করে তাকে বিড়বিড় করে বললেন, কাকে কি বলছি, উনি তো এখন এই বাস্তবেই নেই। মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে। হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠল। সময় অপচয় না করে একবার রিং হতেই কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন। ফোনের ওপাশ থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠল, পিসির শরীর কেমন আছে আম্মু? জ্বর পুরোপুরি কমেনি এখনও? ডাক্তারের কাছে নিয়ে যাও। কি করছে এখন? অভিমান করে বসে আছে। মায়ের কথা শুনে নিঃশব্দে হাসল প্রহন। এটা ভেবে চিত্ত জুড়ে ভালো লাগা ছেয়ে গেল যে অভিমান করেছে। অভিমান তো মানুষ সেই মানুষটির প্রতি করে যাকে মানুষ আপন ভাবে। অল্প সময়ের মধ্যে যে কারো আপন হতে পেরেছে, এটা ভেবে শান্তি লাগছে প্রহনের। চৈতিকে মোবাইলটা দিচ্ছি, কথা বলে অভিমান ভাঙা। 1 মিনিট, আমি ভিডিও কল দিচ্ছি। মিসেস ইয়াসমিন মুচকে এসে বলেন, আচ্ছা। কয়েক 1 সেকেন্ড পরেই ভিডিও কল দেয় প্রহন। মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালেন। আনন্দ জুড়ে অসুস্থতার ছাপ স্পষ্ট। গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন। চৈতিকে দেখে মোবাইলের ওপাশ থেকে দুষ্টমি কণ্ঠে প্রহন বলে উঠল, কিরে পিচ্চি, কেমন আছো? হঠাৎ প্রহনের কণ্ঠস্বর শুনে চকিতে চারপাশে চোখ বুলিয়ে দেখল চৈতি। মোবাইলের স্ক্রিনে ভেসে আসা প্রহনের হাসি মুখ দেখেই বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হলো। চোখ ফিরিয়ে নিল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মুখ বরাবর দেয়ালের সাথে ঠেস দিয়ে মোবাইলটা রেখে চলে যেতে যেতে বললেন, ওই যে দূরের চুরি পাখিগুলোর মতো এখন বইয়ের অভিমান ভাঙাও, আমি গেলাম। অবাক দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে চৈতি। মোবাইলটা না রেখে গেলেও হতো, অদ্ভুত। ভুলেও মোবাইলের স্ক্রিনে সরাসরি তাকালো না চৈতি। অভিমান জমেছে, ভীষণ অভিমান। কানে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন। সরি পিসি, তুমি অসুস্থ, তার উপর সারা রাত ছটফট করে সকালের দিকে ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি তোমায়। আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি। মুখের হাবভাব পরিবর্তন হলো না, আগের ন্যায় উদাসীন। পিচ্ছি, জ্বর কমেছে? শরীর কেমন আছে? খেয়েছিলে দুপুরে? ওষুধ খেয়েছ? প্রত্যুত্তর করে না চৈতি। ও পিচ্ছি, এত অভিমান কোত্থেকে আসে বলো তো? পিচ্ছি, একটা মেয়ের এত অভিমান? আপনার সাথে কথা নেই আমার, কণ্ঠে রাগ। এত অভিমান করতে নেমে অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয়, সে কি তুমি জানো না পিচ্ছি?
মুঠোফোনের স্ক্রিন নেত্রজোড়া আবদ্ধ করল চৈতি। সেখানে ভেসে আছে সেই পরিচিত বদনখানি, অধর জুড়ে লেপ্টে আছে নজর কাড়া হাসি। হাওয়াই মিঠাইয়ের মতো নীরবে নিভৃতে গলে গেল অভিমানের পাহাড়। জ্বরের প্রকোপ বেড়েছে, পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়েছে দুর্বল শরীরে। অসুখ যেন জেঁকে বসেছে, শরীরে অসুখ, মনের অসুখ, একটা মানুষকে কাছ থেকে দেখতে চাও তীব্র অসুখ। চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন। পিচ্ছি, মাকে ডাক দাও। কথা বের হওয়ার আগেই কণ্ঠনালীতে তা আটকে গেল। বসা অবস্থায় দুর্বল শরীরটি নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝেতে। অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল, চাইলেও ধরতে পারল না অবচেতন কিশোরী শরীরখানি। নিজের বাহুডোরে আগলে নিতে পারল না। কিছু পরে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন মিসেস ইয়াসমিন। জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকা চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যান মিসেস ইয়াসমিন। মোবাইলের ওপাশ থেকে প্রহন চিৎকার করে বলেছে, আম্মু, পিচ্ছির চোখে মুখে পানি ঝাপটা দাও। মিসেস ইয়াসমিন রুমের ভেতরে রাখা জগ থেকে পানি নিয়ে দ্রুত চৈতির কাছে চলে গেলেন। চৈতির মাথা নিজের কোলের উপর রেখে চৈতির সারা মুখে পানি দিলেন। 2 হাত দিয়ে মাথার চুল টেনে ধরল প্রহন। উড়ে যেতে ইচ্ছে করছে, অপরাধী কণ্ঠে বিড়বিড় করছে, শব্দ আমার, অবেলার বৃষ্টিতে মেয়েটাকে না ভেজালেও পারতাম, আজ আমার জন্য এত অসুস্থ হয়ে পড়েছে। চৈতির গায়ে হাত দিতে পারছেন না মিসেস ইয়াসমিন। ঝলসে যাচ্ছে যেন, এত তাপমাত্রা বেড়েছে শরীরের। পানির জগ থেকে হাতের মধ্যে পানি নিয়ে চৈতির চোখে মুখে ঝাপটা দিলেন। একবার, দুইবার, কয়েকবার দেওয়ার পর জ্ঞান ফিরল চৈতির। দেহে প্রাণ ফিরে আসে মিসেস ইয়াসমিনের। ধরে ধরে চৈতিকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। ব্যালকনি থেকে মোবাইলটা নিয়ে প্রহনকে বলল, সব ঠিক আছে, চিন্তা করতে হবে না। দুপুরে না খাওয়ার জন্য শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস পেল প্রহন। আমার সব দোষ। মেয়েটা যে এত অভিমানী বুঝতেই পারেনি। বোঝা উচিত ছিল আমার। ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই। আর যদি ওর যেতে বেশি কষ্ট হয় তাহলে ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দাও চলে আসতে। ওরে কিছু খাইয়ে দাও। ডাক পড়েছে আমার। সিএসআর ডাকছেন, পরে কল করব। কথাগুলো বলে দেরি হলেও লাইন কাটতে 1 সেকেন্ডও দেরি হয়নি প্রহনের। মিসেস ইয়াসমিন মোবাইলটা চৈতির বালিশের পাশে রেখে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খাবার আনছি, অল্প হলেও খেতে হবে। একদিনের জ্বরে শরীর কেমন দুর্বল হয়ে পড়েছে। এত অভিমান করলে কি হবে?